আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে পেয়েছি আমাদের অনেক প্রিয় একজন মানুষ, পীরজাদা হারুন ভাই। আমরা ওনাকে হারুন ভাই বলে ডাকি। আমাদের প্রিয় অভিনেতা, দীর্ঘজীবন আমরা একসাথে অনেক কাজ করেছি। অভিনেতার পাশাপাশি তিনি অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে 2013 সাল থেকে আছেন একটি বড় পোস্টে, এবং ওনার এলপিআর এ যাওয়ার কথা ছিল, তারপরও সরকার তাকে 2 বছর এক্সট্রা আরো মেয়াদ তার বাড়িয়েছেন। এই মুহূর্তে তিনি সবচেয়ে বেশি আলোচনা এই কারণে যে উনি এই মুহূর্তে আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে ইলেকশনটি আগামী শুক্রবার 28শে জানুয়ারি হতে যাচ্ছে, সেই শিল্পী সমিতির ইলেকশনের প্রধান নির্বাচন কমিশনার তিনি। তো হারুন ভাই, আপনি তো এর আগেও এই শিল্পী সমিতির নির্বাচনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবারও করছেন। এইবারে একটু তুমুল আলোচনা, তুমুল প্রতিদ্বন্দ্বিতা, এফডিসি খুবই উৎসব মুখর। আমরা এফডিসিতে গতকাল গিয়ে দেখেছি যে দুই পক্ষের লোকে ভরপুর, প্রচুর মানুষ, ভোট খুব জমজমাট। এরকম একটি ভোট সামনে, আপনার প্রস্তুতি কেমন? কি কি অসামঞ্জস্যতা আপনি দেখতে পাচ্ছেন? আমি এর আগে 4বার নির্বাচন কমিশনার ছিলাম, এবার প্রধান নির্বাচন কমিশনার। এবার জানেন যে দুটি প্যানেল কিন্তু সম্পূর্ণ প্যানেল ঘোষণা করেছে এবং খুব প্রতিদ্বন্দ্বিতা রয়েছে দুটি প্যানেলের মাঝে, এবং উত্তেজনা চরম, টান টান তাদের ভাব, তাদের অভিযোগ, পাল্টা অভিযোগ। নিজস্বভাবে আমাদের কাছে তেমন অভিযোগ দেয়নি, তবে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ করেছি, তবে এবার একটু বেশি প্রস্তুতি নিতে হয়েছে এ কারণে যে আপনারা জানেন যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে সরকার একটি বিধিনিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক। সেটা মেনে আমরা কার্যক্রম চলে যাচ্ছি। এর জন্য আমাদের কিছু কাটছাট করতে হয়েছে, যেমন আমাদের যে দুটি পরিচিত সভা করার কথা ছিল এফডিসির ভিতরে, সেটা বন্ধ করে দিয়েছি, এবং যেন এই করোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক ব্যক্তিবর্গ প্রবেশ করতে পারে, তোর জন্য আমরা কালকে ডিসি তেজগাঁর সাথে দুই প্যানেলের নেতৃবৃন্দ, আমরা নির্বাচন কমিশন এবং পুলিশের কর্মকর্তাবৃন্দ আলাপ করেছি। তারাও আমরা যেভাবে চাইবো সেভাবে তারা পুলিশ ফোর্স দিবে, পর্যাপ্ত সংখ্যক বা যুক্তিসঙ্গত সংখ্যক তারা দেবে, এবং আমরা এফডিসি কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। অনুমতির 5 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে শুধুমাত্র 428 জন যে ভোটার আছে তাদের প্রবেশাধিকার থাকবে, তবে মিডিয়া তো থাকতেই হবে। জি, আপনি এই কথা বলছেন, কিন্তু আমরা তো এফডিসিতে ভিন্ন চিত্র দেখলাম। আমরা গতকাল দেখলাম যে করোনা পরিস্থিতি কেউই মানছে না, দুই পক্ষেরই ব্যাপক প্রচারণা, ব্যাপক বহিরাগত, ব্যাপক মানুষের সমাগম। তো আপনারা ইলেকশনের দিন নিরাপত্তা নিশ্চিত করছেন, এর আগ পর্যন্ত আপনাদের এই বিষয়টি কেন নজরে আসলো না? না, নজরে এসেছে। আমরা বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছি, কোনো গেস্ট যাচ্ছে না। তবে জানেন যে এফডিসিতে কিন্তু শুটিং হচ্ছে, এখানে 18টি সমিতি আছে এবং সমিতির বৈধ প্রবেশপত্র আছে, এবং বৈধ সমিতির কমপক্ষে 1600 মতো সদস্য আছে, তারা এই সময় প্রবেশ করছে। এটা কিন্তু আমি বন্ধ করতে পারবো না, এটা এফডিসি কর্তৃপক্ষের। তবে আমরা কিন্তু 28 থেকে সম্পূর্ণ বন্ধ করব। তবে এটা বন্ধ করতে সক্ষম হয়েছে কয়েকদিন, কোনো বহিরাগত দর্শক যেতে পারেনি। যেমন আজকে 5 জন গিয়েছিল, তেজগাঁও শিল্পাঞ্চলের ওসি সাহেব যে সে 5 জনকে আটক করেছে, তারপর তাদের কাছে মুসলেখা নিয়ে বের করে দিয়েছে। আচ্ছা হারুন ভাই, এরকম অভিযোগ কি আসতে পারে যে আপনি ইলেকশনের দিন শুধুমাত্র ভোটারের প্রবেশাধিকার দিচ্ছেন, সেক্ষেত্রে অনেক ভোটারের হয়তো আইডি কার্ড, পাস, এগুলো হয়তো তাদের সংরক্ষণে থাকবে না, সবাই যে পরিচিত মুখ তাও না, সেক্ষেত্রে এমন অভিযোগ কি আসবে যে ভোটার ঢুকতে পারলো না, ভোট দিতে পারলো না? কোনো প্যানেল যদি এরকম অভিযোগ করে বসে, সেটি তো আপনাকে আগেই একটা ব্যবস্থা রাখতে হবে। এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? যেমন আপনি আগেই বলেছেন, আমার একটা প্রশাসনিক পরিচয় আছে এবং এই নির্বাচনগুলি করে এসেছি। আমি রিটার্নিং অফিসার ছিলাম, উপজেলা নির্বাচন করেছি, আমরা যখন ইউনো ছিলাম ডিসি হিসাবে, আমরা সংসদ নির্বাচন করেছি, আমরা ইউপি ইলেকশন করেছি, তাই আমাদের অভিজ্ঞতা আছে। তাই এক্ষেত্রে কেউ বলতে পারবে না যে সে পরিচয়পত্রের কারণে ঢুকতে পারেনি, কারণ আমরা 428 জনের পরিচয়পত্র করেছি। তাই এর ইতিমধ্যে আমাদের 275টা পরিচয়পত্র বিতরণ হয়েছে। আজকে যে বিতরণ হবে, কালকে যে বিতরণ হবে, তারপরে যে অতিরিক্ত পরিচয়পত্রগুলি থাকবে সেটি আমরা গেটে রেখে দেবো। গেটে আমাদের একজন নির্বাচন কমিশন থেকে একজন প্রতিনিধি থাকবে এবং দুই প্যানেলের 2 জন প্রতিনিধি থাকবে, তারা দেখিয়ে তাদের পরিচয়পত্র হাতে তুলে দেবে। সো যারা এখনো কালেক্ট করতে পারেনি তারা গেটে গেলে সুন্দরভাবে কালেক্ট করতে পারবে, সেই নিশ্চয়তা আছে। জি, নির্ধারণ করছি। এই যে দুটি পক্ষ, দুটি প্যানেল, আপনারা কোনো অভিযোগপত্র কি কারো পেয়েছেন যে কেউ কারো বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য অভিযোগ দিয়েছে নির্বাচন বিধি লঙ্ঘনের, কিংবা কোনো আশঙ্কার বা কোনো আতঙ্কের?
এরকম করে কিছু পেয়েছেন? না, এরকম কিছু পাইনি। আপনি জানেন যে শিল্পীরা আমরা হলাম পানির মতো, আমাদের দুভাগ করা যায় না। হয়তো সাময়িক কারণে, ইলেকশন কারণে আমরা সাময়িক দুভাগ হয়েছে, তারপর মিলিত হবো। তাদের মধ্যে এই শিল্পীদের মাঝে যতটা না মানে কাদা ছুড়াছুড়ি, বাহিরে এটা অন্যভাবে প্রচার হয়, ইউটিউব চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, কিন্তু এরকম কোনো ঘটনা তাদের মধ্যে ঘটেনি। এবার একটা উৎসব মুখর এসেছে স্বাস্থ্যবিধি মেনে, সেটা হলো দুই প্যানেলই তাদের এলইডি স্থাপন করেছে, তারা সাউন্ড সিস্টেম এনেছে, তারা গান প্রচার করছে। একটা গানের মধ্যে একটু আপত্তিকর বিষয় ছিল ইঙ্গিতপূর্ণ, সেই ইঙ্গিতপূর্ণটা, যেহেতু আমি ম্যাজিস্ট্রেট ছিলাম, দীর্ঘ 10 বছর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি ইঙ্গিতপূর্ণ এই গানটা বন্ধ করে দিয়েছি, যেন কাউকে ইঙ্গিত করতে না পারে। কিন্তু তাদের মাঝে এখনো সদ্ভাব আছে। তারা যখন কালকে মিটিং করলো, তারা কিন্তু সুন্দরভাবে মিটিং করেছে। হারুন ভাই, এরকম ব্যাপার কি শুনেছেন বা আমরা শুনছি বাইরে থেকে যে কোনো এক পক্ষ আবেদন করেছেন যেন ইলেকশনটা স্থগিত করা হোক, এরকম কোনো কিছু কি আপনার এটা কানে হলো আসছে? এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা। দুইটি প্যানেলই চায় ইলেকশন হোক, কারণ তাদের যে শ্রম যাওয়ার, তাদের যা বিভিন্ন বিষয় গিয়েছে, সেটা কিন্তু আর ফেরত আসার কথা না। কালকে ডিসি তেজগাঁর সামনে তারা দুই প্যানেল বলেছে যে যে কোনো মূল্য হোক আমাদের এই 28 তারিখে ইলেকশন করতেই হবে, আর আমরা প্রস্তুত, তারা প্রস্তুত, আমরা প্রস্তুত, ভোটাররা প্রস্তুত, ইলেকশন হবে ইনশাআল্লাহ। 184 জন না 134 জন শিল্পী যারা শিল্পী সমিতির সদস্য পদ হারিয়েছে, তারা নাকি শিল্পী সদস্য পদ পেয়েছে, এই ধরনের কথা আসছে। তারা কি ভোটাধিকার পাচ্ছে, তারা কি ভোট দিতে পারছে, এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে আছে? আচ্ছা, আমি অতীতে যাচ্ছি। তারা আবেদন করেছিল আদালতে, আদালত নাকি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তবে আমাকে বা নির্বাচন কমিশনকে কোনো বিবাদী বা মোকাবিলা বিবাদী করেনি বলে আমাদের কাছে চিঠি আসেনি। তাদের হিয়ারিং হয়তো সামনে আছে, এখনো কোনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা আসে তাহলে আদালতের কথা আমাদের মানতে হবে, আদালতের কথাকে সর্বাগ্য দিব। তখন এখন যে সময়টা আছে শুধু আগামীকালটা, আদেশ হবে, আদেশ আসবে, প্রতিপালন করতে করতে আমার সাধারণ দৃষ্টিভঙ্গিতে, আমি নির্বাচন কমিশন এসে বলছি না, সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে যেটা সেটা এসে আবার অন্তর্ভুক্তকরণের অবকাশ কিন্তু এই একদিনের মধ্যে নাই। যদি আজকে আসে বা যদি আগামীকাল অফিস আওয়ারের ভিতরে অর্ডারটা আপনি পান, সেক্ষেত্রে পরশু ভোটে কি তারা ভোট দিতে পারবে কি পারবে না? আচ্ছা, যদি সুস্পষ্ট নির্দেশনা আসে যে তাদেরকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে নির্বাচন ভোটাধিকার প্রয়োগের জন্য নির্দেশ প্রদান করলো, তাহলে অবশ্যই আমাদের মানতে হবে। সেটা এত অল্প সময়ের ভেতর আপনারা পারবেন? সেটা হয়তো বা এমন হতে পারে যে আমি এই নির্বাচনের ক্ষেত্রে বলছি না, আমি যে কোনো ক্ষেত্রে বলছি, আদালতে আদেশ যদি মানতে হয়, তাহলে যদি সম্ভবপর হয়, তাহলে সেই যে তারিখে ইলেকশন হবে সেদিন হবে। আর যদি সম্ভব না হয়, তাহলে একটা রিশিডিউল করে আবার একটা শিডিউল। এই কাগজটি আসার শেষ সময় আপনি কখন ধরে নিতে পারেন? যদি আসে, আপনাকে ইলেকশনে তাদের ভোট নিশ্চিত করবার জন্য আগামীকাল কয়টা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন? আগামীকাল 5টা পর্যন্ত আসলে আমরা কার্যক্রম করতে পারবো, নইলে তো আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই প্রস্তুতি সম্পন্ন হয়ে তার ফিরে আসা সম্ভব নয়। আর ওই আদেশে কি আছে, এটা তো বর্তমান সমিতিকে দেবে, যে সমিতি চলমান আছে, যদিও তাদের এই কার্যক্রম স্থগিত, এখন নির্বাচন কমিশনে কাজ করছে। যদি এরকম নির্দেশনা আমাদের কাছে আসে, তাহলে আদালতের আদেশ আমরা ওভাবে পালন করব। আচ্ছা, আর ফলাফল ঘোষণার ক্ষেত্রে আপনারা আশা করছেন রাত কয়টা নাগাদ আপনারা ফলাফল দিতে পারবেন, বা এবার কি ফলাফল দেবার ক্ষেত্রে আপনাদের একটু দ্রুত গতি থাকবে নাকি গতি একটু স্লোই থাকবে? জি, আমাদের গতি কখনোই স্লো ছিল না। আপনার জাতীয় নির্বাচনে বলেন যে এত তাড়াতাড়ি ইলেকশন রেজাল্ট হয়ে আমাদের হয় না কেন? সেখানে দুটি মার্কা থাকে, দুটি ভাগ করা হয়, এখানে 21টি ভাগ করা হয় মুখে বলার মাধ্যমে। এর জন্য সময়টা বেশি লাগে, তবে আমরা যুক্তিসঙ্গত সময়ে এবারও আমরা আরও আগে প্রকাশ করার চেষ্টা করব। এর জন্য যেন স্বচ্ছ হয়, এর জন্য আমরা এলইডি স্থাপন করছি, সেখানে দেখবে যে কিভাবে গণনা হচ্ছে। আর আমরা এবার ভোট গ্রহণ 5টা শেষ হওয়ার সাথে সাথে 5:30 থেকে আমরা গণনা শুরু করব। আমরা মনে হয় এবার গতবার বা তার আগের চেয়ে অনেক আগে রেজাল্ট দিতে পারবো। আপনারা বলছেন যে এলইডি যে স্থাপন করা হয়েছে, সেখানে সামনে দাঁড়ালে কি এলইডিতে কি দেখা যাবে? আপনারা ভোট গুনছেন? আমরা ভোট গুনছি, আমরা মার্ক দিচ্ছি, কে পাচ্ছে সেটা দেখা যাবে না, আমরা কোন বাক্স খুলেছি। যেমন গতবারের কথা বলি, গতবার রাত 8টার সময় প্রচার হলো যে একজন প্রার্থী পাশ করে গেছে বিপুল ভোটে, এবং খাওয়া দাওয়া, মিষ্টিও খাওয়া দাওয়া হয়েছে। তারপর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলো যে সে ফেল করেছে। যাদের কথা বলা হয়েছে সেই বাক্সটা আমরা খুলেছি রাত 2টার সময়। ওই বাক্সটা খুলেছি 2টার সময়, প্রথম খুলেছি আমি কার্যকরী সদস্যটা, সেটা আমরা রাত 2টো পর্যন্ত গণেছি। তারপর রাত 2টোর পরে ওই মূল এক্সিকিউটিভ কমিটিটা আমরা খুলেছি। তাহলে তো এটা হওয়ার স্কোপ নেই। এর জন্য এই যে এলইডি স্থাপন করেছি, তারা বুঝতে পারবে কোন বাক্সটা খুলেছে। আর আমি প্রতি 2 ঘন্টা পর পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা একটা প্রেস ব্রিফিং দেবো যে আমরা এ পর্যন্ত খুলেছি, আমরা এ পর্যন্ত খুলবো, তাহলে এই সন্দেহের অবকাশটা থাকবে না। মিডিয়া এখন তো মূল মিডিয়া ছাড়াও অনেক অনলাইন, অনেক অজানা পত্রিকা, অনেক ইউটিউবাররা
ব্যাপক প্রস্তুতি নিয়ে আপনাদের কভারেজ করার জন্য বসে আছে। আপনার কাছে আবেদন ছাড়া ঢুকতে কারা কারা পারবে বা কি ধরনের মিডিয়া উপস্থিতি সেখানে, কারা এলিজেবল ঢুকবার, কারা যোগ্য, সে ব্যাপারে কোনো আপনি দিক নির্দেশনা দেবেন? এটা কারা কারা প্রবেশ করবে এটা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, যেহেতু এটা প্যান্ডেমিক সিচুয়েশন। কিন্তু আমরা বলতে পারবো যেহেতু এটা কেপিআই, এটা সরকারি প্রতিষ্ঠান, আমিও সরকারি চাকরিরত বা চাকরি করছি বা করব, এই যে চাকরি থেকে আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেখানে হলো তারাই প্রবেশ করতে পারবে কেপিএ যাদের বৈধতা আছে। যেমন 42টি চ্যানেল আছে যারা বৈধতা নিয়েছে, 14টি অনলাইন চ্যানেল আছে যেটা অনুমতি নিয়েছে, এবং পত্রিকার ক্ষেত্রে অসংখ্য পত্রিকা আছে। সেখান থেকে যাদের যাদের কাটতি বেশি বা সম্ভব হলে সবাইকে দৈনিক পত্রিকা ঢোকানো, প্রতিনিধি ঢোকানোর চেষ্টা করবো আমরা, এবং যদি সাপ্তাহিক বা পাক্ষিক বা মাসিক এগুলি পত্রিকা ঢোকানো আমরা চেষ্টা করবো না। আর আরেকটি কথা বলছি, কোনো ইউটিউব চ্যানেল যেহেতু সরকার স্বীকৃতি দেয়নি, তাই ইউটিউব চ্যানেল প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনারা বুঝবেন কিভাবে? কারণ সবার কাছে ক্যামেরা, সবার কাছে লাইট, এবং সবারই কিছু না কিছু লোগো, এবং অনেক দেখা যায় যে লোগো নকল বানিয়েও অনেকে স্বনামধন্য লোগো ইউজ করে ঢুকে, তো তাদেরকে কিন্তু চেনার কোনো উপায় নেই। সেক্ষেত্রে আপনারা তাদেরকে না, ঢুকবেন কিভাবে? এবার আমরা ব্যবস্থা কি করেছি, এবার কিন্তু তাদেরকে ঢোকার আগে তাদের কাছে আবেদন নিয়েছি। তারা তাদের ছবি, তাদের পেপারের আইডি কার্ড এবং তাদের প্যাডে তারা দর্শক দিচ্ছে। সেখান থেকে আমরা বাছাই করব, যাচাই করব, তারপর তাদেরকে আমার স্বাক্ষরিত প্রবেশপত্র যাবে তাদের কাছে। সেই প্রবেশপত্র যাদের কাছে থাকবে শুধু তারাই প্রবেশ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ পীরজাদা হারুন ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।